হঠাৎ দেয়ালের একটা খোপের দিকে আমার দৃষ্টি আকৃষ্ট হলো। দেখলাম জিনিসটা লাল ভেলভেটে জড়ানো রয়েছে। আমি সেটার কাছে এগিয়ে গেলাম। ভদ্রলোককে সেটা সম্পর্কে জিজ্ঞেস করতেই সঙ্গে সঙ্গে বিচিত্র এক আতঙ্কে চমকে উঠলাম। সভয়ে দেখলাম ওটা একখানা মানুষের হাত। হাতখানার গায়ে তখনও আটকে রয়েছে চামড়া। চামড়াটা শুকিয়ে কালো হয়ে গিয়েছে, সেগুলো হলুদ বিবর্ণ হয়ে উঠেছে। নখের মধ্যে দেখা যাচ্ছে বহুদিনের জমে থাকা ময়লা। পেশিগুলো স্পষ্ট হয়ে উঠেছে, চুঁইয়ে পড়া রক্ত জমাট বেঁধে কালো হয়ে গিয়েছে। কাটা হাতখানা একটা ভয়ঙ্কর কাঁকড়া বিছের মতন ঘরের সর্বত্র ইতস্তত ঘুরে বেড়াচ্ছে। ডাউন মিস্ট্রি লেন আপনাকে স্বাগত জানায়। ভিন্ন স্বাদের রহস্য গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। আজ আপনারা শুনবেন গাইডে মপাসার লেখা দ্য হ্যান্ড অনুকরণে হাত। আজকের গল্প পাঠে শুভঙ্কর, তমাল, তাপস, তৃপ্তি এবং আমি মনোতোষ। পোস্টার ডিজাইন মনোতোষ, সম্পাদনা তমাল। শুরু হচ্ছে আজকের গল্প গাইডে মপাসার দ্য হ্যান্ড অবলম্বনে হাত। ম্যাজিস্ট্রেট মসিয়ে বার্মিউতুর সেন্ট ক্লাউডের রহস্যময় ঘটনাটি সম্পর্কে তদন্ত করছেন। অনেকেই তাকে ঘিরে গোল হয়ে বসে রয়েছে। তারা তার মুখ থেকেই আসল ঘটনাটা কি সেটা জানার জন্য অস্থির হয়ে উঠেছে। এই রহস্যজনক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গোটা প্যারিস জুড়ে হইচই শুরু হয়ে গেছে। কেউ বুঝতে পারছে না ঘটনাটা ঠিক কিভাবে ঘটল। মসিয়ে বার্মিউতুর এখন তার ড্রয়িং রুমেই দাঁড়িয়ে আছেন। তার পিছনে ফায়ার প্লেসে আগুন জ্বলছে। এতদিনে যে সমস্ত তথ্য তিনি সংগ্রহ করেছেন সেগুলোকে সাজিয়ে নিজের মন করা একটা সিদ্ধান্তে পৌঁছেছেন। কিন্তু সেটা যে কতটা সঠিক সে বিষয়ে নিশ্চিত হতে পারছেন না। কতগুলো স্ত্রীলোক তখনও তার সামনে দাঁড়িয়ে রয়েছেন। তারা ম্যাজিস্ট্রেটের সামনে যাবার জন্য উৎসুক হয়ে উঠেছেন। তাদের চোখগুলো এখন ম্যাজিস্ট্রেটের ঠোঁট দুটোকে যেন লেহন করে চলেছে। তার মুখ থেকে যখনই কোনো গুরুত্বপূর্ণ কথা বেরিয়ে আসছে তারা যেন ভয়ে কেঁপে উঠছেন। তাদের স্নায়ুগুলো এখন ভয়, লোভ আর কামনা বাসনার চাপে নিষ্পেষিত। ম্যাজিস্ট্রেট তার বক্তব্য বলতে বলতে যখন কয়েক মুহূর্তের জন্য থামছেন তখন একজন বিবর্ণ চেহারার স্ত্রীলোক মন্তব্য করলেন, ব্যাপারটা ভয়ঙ্কর আর অলৌকিক বলে মনে হচ্ছে, তবে রহস্যভেদ করা কারোর পক্ষে সম্ভব নয় বলেই মনে হয়। তার এই কথা শুনে ম্যাজিস্ট্রেট তার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, আপনি যা বললেন সেটাই হয়তো ঠিক। কেউই সত্য ব্যাপারটা উদ্ঘাটন করতে পারে না। তবে আপনি যে অলৌকিক শব্দটা উচ্চারণ করলেন সেটা নেহাতি অমূলক, কারণ বর্তমান ঘটনার সঙ্গে অলৌকিকত্বের কোনো সম্পর্ক নেই। যে অপরাধটি অত্যন্ত দক্ষতার সঙ্গে সুপরিকল্পিতভাবে সংগঠিত হয়েছে সেই বিষয়ে আমরা তদন্ত করছি। এই ঘটনাটি এমন রহস্যজনকভাবে ঘটেছে যে অনেক অনুসন্ধান করেও আমরা এর কোনো সূত্র খুঁজে পাচ্ছি না। আমার নিজের জীবনেও এমন অনেক ঘটনা ঘটেছে যেটা অলৌকিক ছাড়া আর কিছু নয়, যার রহস্য এখনো পর্যন্ত উদ্ঘাটন করা সম্ভব হয়নি আর কখনো হবে বলেও আমার মনে হয় না। গল্পটা আমাদের শোনান না একটু। মসিয়ে বার্মিউতুর তদন্তকারী ম্যাজিস্ট্রেটের গাম্ভীর্যে অল্প একটু হাসি রেখে বললেন, এই রহস্যজনক ঘটনার পিছনে যে অলৌকিকত্ব আছে তা কিন্তু আমি স্বীকার করে নিইনি। যদি আপনাদের তেমন ধারণা হয় তাহলে ভুল করবেন। আমি স্বাভাবিক ও যুক্তিসঙ্গত ব্যাপারগুলোতেই বেশি গুরুত্ব আরোপ করি। অলৌকিকত্বের প্রতি আমার তেমন কোনো আস্থা বা বিশ্বাস নেই। যাক, যে কাহিনীটি আপনারা শুনতে চাইছেন তা আপনাদের কাছে এখন বিবৃত করব।
সেই সময় আমি থাকি এজেকিওরে। সেখানকার তদন্তকারী ম্যাজিস্ট্রেট হিসেবে আমি সেখানে কর্মরত। সমুদ্র তীরে পাহাড় ঘেরা ছোট্ট সুন্দর শহর। অতুলনীয় সৌন্দর্য মিশে আছে সেই শহরের সমস্ত পরিমণ্ডলে, কিন্তু সর্বদাই সেখানে সংঘর্ষ ও বংশগত বিবাদ লেগেই থাকত। ম্যাজিস্ট্রেটের পদে নিযুক্ত হওয়ার পর যখন আমি ওখানে গেলাম, তখন আমি এই সমস্ত ব্যাপারে ভয়ঙ্কর ও রোমহর্ষক সব কাহিনী শুনলাম। কতবার যে প্রত্যক্ষভাবে এই সমস্ত ঘটনার মুখোমুখি হয়েছি তার কোনো হিসেব নেই। দীর্ঘ 2 বছর ধরে খুনের বদলে খুন আর প্রতিশোধ নেবার ঘটনা শুনে আসছি। এখানকার মানুষগুলোর স্বভাব প্রকৃতি, আচার আচরণ অনেকটা বর্বর আদিম মানুষদের মতো। আইন কানুনের তারা তোয়াক্কা করে না। নিজের চোখে দেখেছি এরা মানুষকে সপরিবারে হত্যা করেছে। বহু বৃদ্ধের মাথা কেটে গাছের ডালে ঝুলিয়ে রেখেছে। ওই সমস্ত খুন খারাপির ঘটনা দেখে আমি নিজেই মানসিকভাবে ভীষণ অস্থির হয়ে উঠেছিলাম। এর মধ্যেই একদিন আমি শুনতে পেলাম একজন ইংরেজ ভদ্রলোক উপকূলের কাছে একটা বাড়ি ভাড়া করে সেখানে কয়েক বছর বাস করছেন। একজন ফরাসি ভৃত্য তার দেখাশুনো করে। শোনা যায় তিনি নাকি তাকে ভার্সাই থেকে নিয়ে এসেছেন। খুব শিগগির ওই বিদেশি ভদ্রলোকের ব্যাপারে সকলেই কৌতূহলী হয়ে উঠল। ভদ্রলোক প্রায় সবসময় বাড়ির চৌহদ্দির মধ্যে সময় কাটাতেন। কখনো কখনো বাড়ির বাইরে বেরোতেন মাছ ধরতে কিংবা শিকার করতে যাওয়ার জন্য। কারো সঙ্গেই নাকি তিনি বিশেষ কথাবার্তা বলা পছন্দ করতেন না। কখনো শহরের দিকেও তাকে যেতে দেখা যায়নি। প্রত্যেক দিন সকালবেলায় বন্দুক বা পিস্তল নিয়ে তার লক্ষ্যবিদ্ধ করার অভ্যাস করতেন। তাকে নিয়ে নানা জনে নানা কথা বলে, নানা গুজব রটতে থাকে। অনেকে মনে করেন ওই বিদেশি ভদ্রলোকটি একজন বিশিষ্ট ব্যক্তি, রাজনীতির ঝামেলায় জড়িয়ে পড়ে স্বদেশের মায়া ত্যাগ করে এখানে এসে আস্তানা গেড়েছেন। কেউ কেউ বলল মারাত্মক কোনো অপরাধ করে ছদ্মবেশে নাকি তিনি এখানে আশ্রয় নিয়েছেন। তার ভয়ঙ্কর চরিত্র সম্পর্কে গুজব ছড়াতে লোকের বেশি দেরি হলো না। তদন্তকারী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করার জন্যই আমি ওই বিদেশি লোকটি সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহের ব্যাপারে মনোযোগ দিলাম। কিন্তু কার্যক্ষেত্রে নেমে দেখলাম ব্যাপারটা মোটেই অত সহজ নয়। তিনি ছদ্মনামে এখানে এসেছিলেন কিনা আমি জানি না, তবে তিনি পরিচয় দিয়েছিলেন জন রাভেল বলে। আমি তার উপর নজরদারি করতে শুরু করলাম, কিন্তু উল্লেখযোগ্য তেমন কিছুই আবিষ্কার করতে পারলাম না যা আমার সন্দেহের উদ্রেক করতে পারে। কিন্তু ওই বিদেশি ভদ্রলোককে নিয়ে এত বেশি গুজব রটতে শুরু করলো যে আমি একরকম বাধ্য হয়েই ভদ্রলোকের মুখোমুখি হওয়ার জন্য তৈরি হলাম। আমি তার ভিলার সামনের বিশাল জায়গাটায় গিয়ে বন্দুক দিয়ে লক্ষ্যবিদ্ধ করবার প্র্যাকটিস শুরু করলাম। একটা সুযোগের জন্য আমি দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিলাম। একদিন সুযোগও এসে গেল। আমার বন্দুক থেকে ছোঁড়া গুলিতে বিদ্ধ হয়ে একটা পাখি গিয়ে পড়ল তাঁর বাগানে। আমি সঙ্গে করে আমার কুকুরটাকে নিয়ে গিয়েছিলাম। পাখিটা পড়ার সঙ্গে সঙ্গেই সে ছুটে গিয়ে আহত পাখিটাকে মুখে করে আমার কাছে নিয়ে এলো। তাঁর সঙ্গে পরিচিত হওয়ার জন্য এই সুযোগের সদ্ব্যবহার করলাম। পাখিটাকে তাঁকে দেওয়ার জন্য এবং আমার কাজের জন্য অপরাধ স্বীকার করে নিতে আমি তার সঙ্গে দেখা করতে গেলাম। ভদ্রলোকের চেহারা বিশাল, মাথার চুল আর দাড়ি দুটোই লালচে। আধুনিক যুগের হারকিউলিসের সঙ্গে তার তুলনা চলতে পারে। তিনি অত্যন্ত শিষ্টতার সঙ্গেই আমাকে অভ্যর্থনা করলেন। তিনি যখন ইংরেজিতে কথা বলছিলেন তখন তাঁর উচ্চারণে আমি ফরাসি অ্যাকসেন্ট লক্ষ্য করলাম। এইভাবেই তাঁর সঙ্গে আরও কয়েকবার কথাবার্তা বলার সুযোগ হয়েছিল। একদিন সন্ধ্যাবেলায় যখন তাঁর বাড়ির সামনে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তখন লক্ষ্য করলাম ভদ্রলোক বাগানের দোলনাটায় দোল খাচ্ছেন আর পাইপ টেনে ধোঁয়া ছাড়ছেন। গুড ইভিনিং। গুড ইভিনিং, আসুন ভেতরে আসুন।
তিনি আমাকে সাদরে আপ্যায়ন করে বাড়ির ভিতরে নিয়ে গেলেন। খুব দামি এক ধরনের মদও পান করালেন। ব্রিটিশদের মতন সৌজন্য দেখাতে তিনি মোটেই কার্পণ্য করলেন না। সেই সঙ্গে কোর্সিকা ও ফরাসি দেশের প্রশংসাও করতে ভুললেন না। তাঁর ব্যক্তি জীবন সম্পর্কে জানার জন্য আমি অনেক দিন ধরেই কৌতূহলী হয়েছিলাম, কিন্তু এতদিন সেই সুযোগ পাইনি। হাসি ঠাট্টার একটা পরিবেশ সৃষ্টি হতেই আমি খুব সহজভাবেই তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে দু একটা প্রশ্ন করতে শুরু করলাম। তিনিও খুব সহজ স্বাভাবিকভাবেই আমার প্রশ্নের উত্তর দিলেন, একটুও বিরক্ত হলেন না। তিনি জানালেন, জীবনে আমি প্রচুর ঘুরেছি। আমেরিকা, ভারত, এমনকি ইউরোপের সমস্ত দেশ ঘুরে রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছে আমার। তাঁর শিকারের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বললেন, হ্যাঁ, আমি অনেক বাঘ, জলহস্তী, এমনকি গরিলাও শিকার করেছি। সেই সব অভিজ্ঞতার কাহিনীও তিনি সবিস্তারে ব্যাখ্যা করলেন। কিন্তু মিস্টার রাওয়েল, এইসব জন্তু তো ভয়ঙ্কর হিংস্র। এদের শিকার করতে গিয়ে আপনার প্রাণ সংশয় হতে পারত। না, আপনার ধারণা সঠিক নয়। এরা ভয়ঙ্কর বা হিংস্র হলেও মানুষ এদের থেকে আরও বেশি ভয়ঙ্কর, আরও বেশি হিংস্র। কথাগুলো বলে তিনি প্রাণ খোলা হাসিতে সমস্ত পরিবেশটাকে মুখর করে তুললেন। তারপর আবার বলতে শুরু করলেন, অবশ্য মানুষ শিকারের অভিজ্ঞতাও আমার কিছু কম নয়। এরপর তিনি অস্ত্র সম্পর্কেও অনেক কথা বললেন এবং বিভিন্ন ধরনের অস্ত্র দেখানোর জন্য নিয়েও গেলেন। তার মধ্যে পুরনো আমলের ও আধুনিক যুগের অনেক বন্দুক ও পিস্তল ছিল। আমার অস্ত্রের সংগ্রহ দেখলেও আপনার বোধহয় ভালো লাগবে। আসুন, আসুন আমার সঙ্গে। ভদ্রলোকের বসার ঘরের ভিতরের দিকে চারপাশটা সোনার কারুকাজ করা কালো সিল্কের কাপড়ে ঢাকা। ঘরের চার কোণে চারটি কালো কোষ্ঠী পাথরের বিশাল ফুলদানিতে তার থেকেও বড় চারটি হলুদ ফুল রাখা আছে। সেগুলো যেন আগুনে শিখা ছড়িয়ে কেঁপে কেঁপে উঠছে। তিনি বললেন, এই যে কোষ্ঠী পাথরের তৈরি ফুলদানিগুলো দেখছেন, এগুলো জাপান থেকে আনানো হয়েছে। হঠাৎ দেয়ালের একটা খোপের দিকে আমার দৃষ্টি আকৃষ্ট হলো। দেখলাম জিনিসটা লাল ভেলভেটে জড়ানো রয়েছে। আমি সেটার কাছে এগিয়ে গেলাম। ভদ্রলোককে সেটা সম্পর্কে জিজ্ঞেস করতেই সঙ্গে সঙ্গে বিচিত্র এক আতঙ্কে চমকে উঠলাম। সভয়ে দেখলাম ওটা একখানা মানুষের হাত। হাতখানার গায়ে তখনও আটকে রয়েছে চামড়া। চামড়াটা শুকিয়ে কালো হয়ে গিয়েছে, সেগুলো হলুদ বিবর্ণ হয়ে উঠেছে। নখের মধ্যে দেখা যাচ্ছে বহুদিনের জমে থাকা ময়লা। পেশিগুলো স্পষ্ট হয়ে উঠেছে। চুঁইয়ে পড়া রক্ত জমাট বেঁধে কালো হয়ে গিয়েছে। এই হাতটাকে যে কুড়ুলের এক কোপে কনুই থেকে নিখুঁতভাবে কেটে ফেলা হয়েছে তা পরিষ্কার বোঝা যাচ্ছে। একটা মোটা চেইনের সাহায্যে হাতটাকে ঝুলিয়ে রাখা হয়েছে। অদ্ভুত ব্যাপার, শিকলটা এত মোটা যে তা দিয়ে একটা হাতিকে বেঁধে রাখা যায়। আমি স্বাভাবিক কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম, মিস্টার রাওয়েল, বলছি এই হাতখানার রহস্যটা কি? এটা আনা হয়েছিল আমেরিকা থেকে। হাতটাকে কাটা হয়েছিল একটা ধারালো অস্ত্রের সাহায্যে। তারপর একটা সূচিমুখ পাথরের সাহায্যে হাতখানা থেকে চামড়া সরিয়ে দিয়ে চড়া রোদে শুকানো হয়েছিল প্রায় 10 দিন ধরে। এই হাতটাই আমার ভাগ্য ফিরিয়ে দিয়েছে। সুতরাং এটাকে আপনি আমার সৌভাগ্যের প্রতীক বলতে পারেন। আমি সেই কাটা হাতটিকে স্পর্শ করলাম। হাতের আকৃতি দেখে মনে হলো এই হাত যার, তার চেহারা ছিল বিশাল। আঙুলগুলো স্বাভাবিকের থেকে অনেকটাই লম্বা। স্পষ্ট হয়ে থাকা পেশিগুলোর এখানে ওখানে তখনও মাংস লেগে রয়েছে। হাতটাকে দেখার সঙ্গে সঙ্গেই আমার সমস্ত শরীরে আতঙ্ক ছড়িয়ে পড়ল। ওটার দিকে তাকালে মনে হয় একটা ভয়ঙ্কর প্রতিহিংসা যেন থাবা মেলে বসে রয়েছে। যে কোনো সময়ে ঝাঁপিয়ে পড়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবে। এই হাতের মালিক নিশ্চয়ই খুব শক্তিশালী ছিল। হ্যাঁ, ঠিকই বলেছেন। মিস্টার রাওয়েলের গলা স্বরটা বেশ মোলায়েম লাগলো। একই স্বরের সমতা বজায় রেখে তিনি বললেন, তবে আমি কিন্তু ওর থেকে অনেকটাই বেশি শক্তিশালী, তাই ও আমার কাছে বাধা পড়েছে।
ভদ্রলোক আমার সঙ্গে রসিকতা করছেন বলে মনে হলো, সুতরাং আমাকে বলতেই হলো, কিন্তু শিকল দিয়ে বেঁধে রাখার কি দরকার? কাটা হাত তো আর নড়াচড়া করতে পারে না। মিস্টার রাওয়েলের স্বর এবার গম্ভীর হলো। তিনি বললেন, কাটা হাতটা জড় বা নিষ্প্রাণ হলেও ওটা ওখান থেকে চলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছে, তাই খুলে দিতে সাহস পাই না। তাঁর উদ্ভট কথা শুনে তার মুখের দিকে কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে রইলাম। তার মুখের ভাবভঙ্গি দেখে বোঝার চেষ্টা করলাম লোকটা কি পাগল, নাকি এই ঠাট্টা তামাশা করা তার অভ্যাস। তার মুখের ভাব অত্যন্ত দুর্বোধ্য মনে হলো। কিছুই বুঝলাম না তার মুখের অভিব্যক্তি থেকে। আমি প্রসঙ্গ বদলে বন্দুক নিয়ে কথা বলতে শুরু করলাম। তার যে বিভিন্ন ধরনের বন্দুক ও পিস্তল রয়েছে সেগুলোর প্রশংসা করতে লাগলাম। হঠাৎ নজরে পড়ল সুদৃশ্য একটা কাঠের টেবিলের উপর 3টে গুলি ভর্তি পিস্তল রাখা রয়েছে। কিন্তু পিস্তলগুলো গুলি ভর্তি করে রাখার একটাই কারণ থাকতে পারে, আর সেটা সম্ভবত তার মধ্যে এমন ধারণা তৈরি করেছে যেন কেউ যে কোনো মুহূর্তে তাকে আক্রমণ করতে পারে। তারপর এক সময় সেখান থেকে চলে আসি। এরপর আর ভদ্রলোকের সঙ্গে দেখা করা হয়নি। সাধারণ মানুষও ভদ্রলোক সম্পর্কে আর বিশেষ মাথা ঘামাত না। এইভাবেই একটা বছর কেটে গেল। নভেম্বর মাসের এক সকালবেলায় আমার চাকর আমার ঘুম ভাঙিয়ে যে খবর দিল তাতে আমি স্তম্ভিত হয়ে গেলাম। স্যার জন রাওয়েলকে কে বা কারা খুন করে রেখে গেছে। আধ ঘন্টার মধ্যেই আমি তৈরি হয়ে স্যার রাওয়েলের বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। আমার সঙ্গে ছিলেন পুলিশের বড় কর্তা এবং কমিশনার জেনারেল। বাড়ির চাকরটার যে অবস্থা দেখলাম তাতে আমার খুব মায়া হলো। বেচারি কাঠের পুতুলের মতন চুপ করে দাঁড়িয়ে আছে। ভয়ে আতঙ্কে সে যেন বোবা হয়ে গিয়েছে। কি করবে ভেবে না পেয়ে নীরবে চোখের জল ফেলে চলেছে। প্রথমে তার উপর আমার সন্দেহ পড়েছিল, কিন্তু তদন্ত করে জানা গেল লোকটা এ ব্যাপারে সম্পূর্ণ নির্দোষ। অনেক চেষ্টা চরিত্র করেও মূল অপরাধীর কোনো হদিশ পাওয়া গেল না। স্যার জন রাওয়েলের ড্রয়িং রুমে ঢুকে ভয়ে আতঙ্কে আমি স্তব্ধ হয়ে গেলাম। তার নিষ্প্রাণ নিষ্পন্দ শরীরটা ঘরের মেঝেতে চিত হয়ে পড়ে রয়েছে। চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে। মুখের কষ দুটো বেয়ে রক্ত বেরিয়ে জমাট বেঁধে কালো হয়ে গিয়েছে। জিভটা একদিকে ঝুলে পড়েছে। গলায় আঙুলের দাগে কালছিটে পড়ে গেছে। জামাটা ছিঁড়ে ফালা ফালা হয়ে গিয়েছে। জামার এক হাতের আস্তিন ছিঁড়ে হাঁটু পর্যন্ত নেমে এসেছে। বোঝা গেল তার সঙ্গে আক্রমণকারীর একটা ভয়ঙ্কর যুদ্ধ হয়ে গিয়েছে। তাকে যে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে সেটাও স্পষ্টই বোঝা গেল। ঘাড়ের কাছে 5 জায়গায় 5টা গভীর ক্ষত। দেখলেই বোঝা যায় তীক্ষ্ণ মুখ লোহার কোনো শলাকা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে সেই গর্তগুলো করা হয়েছে। গর্তগুলো থেকে রক্ত চুঁইয়ে পড়েছে। তখন অবশ্য সেগুলো শুকিয়ে কালো হয়ে গিয়েছে। স্থানীয় এক ডাক্তারকে খবর দেওয়া হলো। তিনি এসে মৃতদেহের গলার আঙুলের ছাপ পরীক্ষা করে যা বললেন তাতে ভয়ে আতঙ্কে একেবারে স্তব্ধ হয়ে গেলাম। আমার শিরদাঁড়া দিয়ে যেন বরফের স্রোত বয়ে গেল। তিনিও বিস্ময়ের স্বরে বলে উঠলেন, আশ্চর্য, এ তো কঙ্কালের আঙুলের দাগ। সঙ্গে সঙ্গে দেয়ালের দিকে তাকিয়ে দেখলাম, আরে কাটা হাতটা তো ওইখানেই লোহার শিকলের সঙ্গে ঝোলানো ছিল। আশ্চর্য, সেটা ওখান থেকে অদৃশ্য হয়ে গিয়েছে, আর অত বড় মোটা লোহার শিকলটা টুকরো টুকরো হয়ে মেঝেতে পড়ে রয়েছে। আমি গভীর কৌতূহল নিয়ে শরীরটার দিকে ঝুঁকে পড়ে ভালো করে তাকিয়ে রইলাম। ভীষণ আতঙ্কের সঙ্গে লক্ষ্য করলাম কঙ্কালের হাতের একটা আঙুল তাঁর দাঁতের 2 পাটির মাঝখানে আটকে রয়েছে। তিনি সেটাকে দাঁত দিয়ে ছিঁড়ে দিতে পেরেছিলেন। প্রথম পর্যায়ের তদন্ত শেষ হয়েছে। অবশ্য সত্যি ব্যাপারটা জানা গেল না। দরজা জানলা যেমন ছিল তেমনই রয়েছে।
সেগুলো খোলার বা বন্ধ করবার চেষ্টা করা হয়নি। ঘরের চেয়ার, টেবিল, খাট, আলমারি সব কিছু নিজের জায়গাতেই রয়েছে, সেগুলো এক চুলো সরেনি। বাড়ির পোষা কুকুর দুটো কিছুই বুঝতে পারেনি। মিস্টার রাওয়েলের চাকর যে বিবৃতি দিল তা এইরকম। প্রায় 1 মাস ধরে আমার মনে হচ্ছিল যে স্যার ভীষণভাবে উত্তেজিত হয়ে আছেন। তার নামে অনেক চিঠি আসতো, কিন্তু সেগুলোর একটাও না রেখে সবগুলো পুড়িয়ে ফেলতেন। প্রায় তিনি চাবুক হাতে নিয়ে ওই দেয়ালে ঝোলানো কাটা হাতটার সামনে এসে অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠার উপরে বিচিত্র এক আক্রোশে চাবুক চালাতেন। বেশ কয়েকদিন ধরে তিনি অনেক রাত করে শুতে যেতেন। শুতে যাওয়ার আগে খুব সাবধানে জানলা দরজা বন্ধ করতেন, বারবার দেখে নিতেন ঠিকভাবে সেগুলো বন্ধ করা হয়েছে কিনা। আর আর ওই সর্বদা নিজের হাতের নাগালের মধ্যে গুলি ভর্তি বন্দুক বা পিস্তল রাখতেন। সময় 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 মাঝরাতে কার সঙ্গে যেন প্রচণ্ড চিৎকার করে কথা বলতেন। মনে হতো কারো সঙ্গে যেন ঝগড়া করছেন। যে রাত্রে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়, সে রাত্রে আর কোনো শব্দ শোনা যায়নি। পরদিন অনেক বেলা পর্যন্ত তাকে দরজা খুলতে না দেখে আমি থানায় গিয়ে খবর দিই। পুলিশ এসে দরজা ভেঙে তার মৃতদেহ দেখতে পায়। এর বেশি কিছু আমি আর জানি না। এই ঘটনার প্রায় মাস 3 বাদে ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে গেল। দেখলাম ঘামে আমার সমস্ত শরীর ভিজে গিয়েছে। স্বপ্নে দেখলাম কাটা হাতখানা একটা ভয়ঙ্কর কাঁকড়া বিছের মতন ঘরের সর্বত্র ইতস্তত ঘুরে বেড়াচ্ছে। যতবার ঘুমোলাম ততবারই ওই একই স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে গেল। পরদিন কাটা হাতখানাকে আমার কাছে আনা হলো। সেটা জন রাওয়েলের কবরের উপর পাওয়া গিয়েছিল। মিস্টার রাওয়েলের কোনো আত্মীয় স্বজনের সন্ধান পাওয়া যায়নি, তাই বাধ্য হয়ে আমরাই তার মৃতদেহ সমাধিস্থ করেছিলাম। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। ওই কঙ্কালের হাতের একটা আঙুল গোড়া থেকে কেটে নেওয়া হয়েছিল, আর সেটা যে দাঁতের সাহায্যেই কেটে নেওয়া হয়েছিল সেটাও স্পষ্টই বোঝা গেল। আমার কাহিনী এখানেই শেষ। এর বেশি আমার কিছু জানা নেই। উপস্থিত প্রত্যেকেই ভয়ে আতঙ্কে দিশাহারা হয়ে উঠল। তাদের মধ্যে একজন বললেন, গল্পটার মাথামুন্ডু কিছুই বুঝতে পারলাম না। মূল রহস্যটা কি সেটা যদি পরিষ্কার করে না বলেন, তাহলে সমস্ত সময়টা ওই নিয়েই চিন্তা করতে থাকবো, রাত্রে ঘুমাতেই পারবো না। দেখুন, আমার জন্য যাতে আপনাদের ঘুমের বিন্দুমাত্র ব্যাঘাত না ঘটে সেই বিষয়ে আমাকেই যত্নবান হতে হবে। সুতরাং আমি আমার অভিমতটাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ওই কাটা হাতের মালিক তখনও বেঁচে ছিল, আর বাকি হাতখানার সাহায্যে সে চরম প্রতিশোধ নিয়েছে। আমি অবশ্য জানি না কিভাবে সে প্রতিশোধ দিল, তবে আমার ধারণা এটা শরিকি সংঘর্ষের ফলাফল। উপস্থিত সকলেই এই ধরনের অভিমতকে সমস্বরে অস্বীকার করলেন। এটার মধ্যে আদৌ কোনো যুক্তিকতা নেই। না, এটা সম্ভব না। ম্যাজিস্ট্রেট সাহেব তখন মৃদু হেসে বললেন, আপনারা যে আমার মতামতকে সঠিক বলে মেনে নিতে পারবেন না সেটা তো আমি আপনাদেরকে আগেই জানিয়েছিলাম। এতক্ষণ আপনারা শুনলেন গাই ডে মপাসার দ্য হ্যান্ড অবলম্বনের হাত। আজকের গল্প পাঠে ছিল শুভঙ্কর, তমাল, তাপস, তৃপ্তি এবং আমি মনোতোষ। পোস্টার ডিজাইন মনোতোষ, সম্পাদনা তমাল। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন,
শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাবেন। ও ভালো কথা, এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। Mystery Lane.